It doesn't sacrifice screen size when you need it, and it can retract to a size smaller than any other premium smartphone. Let's look at this rollable concept in action. Content can dynamically adjust to the device as it expands and collapses, all in the palm of your hand. This concept brings lots of potential. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন থেকে পাবলিক কোনো প্লেসে যদি আপনারা চার্জার দেখেন, সেই চার্জারে ডিরেক্ট যে ফোন চার্জ করবেন না, বিকজ কয়েকটা দেশে এমনও হয়েছে যে পাবলিক চার্জার দিয়ে ফোন চার্জ করতে যেয়ে পরবর্তী দেখা গেছে যে ফোনটা হ্যাক হয়ে গেছে। ইভেন ইন্ডিয়াতেও কিন্তু এই প্রবলেমটা হয়েছে। এক্স্যাক্টলি কোন মেকানিজমটা যারা হ্যাকার রয়েছে ইউজ করতেছে সেটা বোঝা যাচ্ছে না, বাট এইটা বোঝা যাচ্ছে যে পাবলিক যে চার্জারগুলো রয়েছে তাতে কিছু ধরনের ম্যালওয়্যার আগে থেকেই ইনস্টল করা থাকে বা লোড করা থাকে। সো দেখা যায় তখন আপনি যখন ওই ফোনের ওই চার্জারটা যখন আপনার ফোনে দিবেন, ওই ম্যালওয়্যারটা আপনার ফোনে চলে যাবে, দেন আপনার ফোনের ইনফরমেশন হ্যাকারের কাছে চলে যাবে। সো হ্যাকার তখন চাইলে আপনার ফোনটা ইউজ করতে পারবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই হ্যাকিং রিলেটেড কথা শুনলে ভাবেন যে আরে আমার ফোনে তো কিছু নাই, কোনো টাকা পয়সা নাই, আমার কোনো টেনশনই নেই যদি আমার মোবাইল হ্যাক হয়ে যায়। আসলে বিষয়টা কিন্তু অনলি টাকা পয়সা রিলেটেড ইস্যু না। শুধু যদি আপনার ব্যাংকের টাকার জন্য হ্যাকার আপনার ফোন হ্যাক করতো তাহলে কিন্তু এত কিছু হতো না, বা হ্যাকার এত সবার পিছনেই লাগতো না। মেইনলি হলো আপনার ফোন দিয়ে অনেক ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস করা যায়। আর এখনকার যুগে বিটকয়েন থেকে শুরু করে মনে করেন মানি লন্ডারিং, অনেক কিছু করার জন্যই সেপারেট আইডির প্রয়োজন হয়। সো ওইসব কারণেও দেখা গেল আপনার মোবাইল দিয়ে, অর্থাৎ আপনার আইডিটা ইউজ করে কোনো একটা চোরাচালান বা নেগেটিভ কাজ করলো, তখন কিন্তু ঝামেলা হলে আপনি ঝামেলায় পড়বেন। সো হ্যাকিং থেকে বেঁচে থাকুন এবং বুঝে শুনে চলার চেষ্টা করুন। এদিকে আইফোন 14 সিরিজের ইউএসএ ভেরিয়েন্ট ছাড়া অন্যান্য অনেক ভেরিয়েন্ট, অর্থাৎ যেসব ভেরিয়েন্টের সিমের সাপোর্ট রয়েছে, রিসেন্টলি সেই ফোনগুলোতে সিম নট সাপোর্টেড এই ধরনের একটা মেসেজ আসতেছে বা নোটিফিকেশন আসতেছে। তখন দেখা যাচ্ছে যে আপনার ফোনে যে সিমটা আপনি ইউজ করতেছেন সেটা কাজ করতেছেন, এবং এটা আইফোন 14 সিরিজে হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি আইফোন যে অফিসিয়াল স্টোর থেকে কিনেছেন সেখানে চেঞ্জ করে ফেলবেন। এখানে একটা বিষয় হলো, অ্যাপলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা iOS 16 যে রিসেন্ট আপডেটটা এসেছে, এই আপডেটের থেকে প্রবলেমটা হচ্ছে কিছুদিন পরে আরেকটা নতুন আপডেট দিয়ে আর কি সবকিছু ঠিক করে ফেলবে। সো এটা অনেক বড় ইস্যুস না, বাট একটা জিনিস আপনাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আপনারা কোন ভেরিয়েন্টের আইফোন 14 কিনবেন অবশ্যই ট্রাই করবেন ইউএসএ, ইউকে বা যেটাকে বলে অস্ট্রেলিয়া, এইসব দেশের ভেরিয়েন্ট কেনার জন্য। ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই ধরনের ভেরিয়েন্টের ফোনগুলো কিনেন না, বিকজ এই ভেরিয়েন্টের ফোনগুলোতে অলওয়েজ ইস্যুস থাকে, অলওয়েজ আমরা নেগেটিভ কমপ্লেন পাই কম্পেয়ার টু ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ছাড়া। ইভেন কানাডার ভেরিয়েন্টও চাইলে আপনারা নিতে পারেন। আর যদি কোনো কিছু নিয়ে পান, দুবাই ভেরিয়েন্টে নিয়ে, তবে আপনার লিস্টের নাম্বার 1-এ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোই রাখার ট্রাই করবেন আইফোন 14 সিরিজের ফোন কেনার সময়। এদিকে আইফোন যেটা ফার্স্ট ভেরিয়েন্ট ছিল 2007 সালের, শুধু আইফোন 2G বলতে পারেন, সেই ফোনটা নিলামে উঠেছিল প্রায় $40,000 দিয়ে একজন সেই ফোনটি কিনে নিয়েছে। সেই ফোনটার প্রাইস কিন্তু ওই সময় $599 ছিল, এখন এটা $40,000 সেই ফোনটা বিক্রি হয়েছে। এবং যেই ফোনটা বিক্রি হয়েছে সেটা একদম ব্র্যান্ড নিউ, আনবক্স করা, ইনটেক অবস্থায় রয়েছে। ইভেন এই প্রোগ্রামটাতে আপনার মনে করেন যে অকশনের জন্য বা বিডিংয়ের জন্য অনেক ধরনের ফোনই উঠেছিল, নতুন অনেক ফোনই উঠেছিল, বাট সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল আইফোনের ফার্স্ট, যেটা 2007-এ লঞ্চ হয়েছিল। এদিকে লেনোভো টেক ওয়ার্ল্ডের একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেখানে মটোরোলার আগামীতে যে টেকনোলজি নিয়ে ফোন আসতে পারে তার মধ্যে একটা টেকনোলজিতে আমরা দেখতে পেলাম যে তারা রোলেবল ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটা স্যামসাং প্রায় 1 থেকে 1.5 বছর আগে দেখিয়েছিল যে রোলেবল ডিসপ্লে ফোন নিয়ে আসবে। অবশেষে কিন্তু মটোরোলাও দেখালো। আর আমরা জানি মটোরোলা এখন লেনোভোর আন্ডারে। এনিওয়ে যেটা বলতে চাচ্ছি, যদি স্যামসাংয়ের পাশাপাশি মটোরোলাও এই ধরনের রোলেবল ডিসপ্লে ফোন আনে তাহলে আপনারা ধরেই নিতে পারেন যে ডিসপ্লে ডিপার্টমেন্টে, অর্থাৎ ডিসপ্লে সেক্টরে বেশ ভালো লেভেলের আপডেট হয়েছে। আমরা খুবই সুন রোলেবল ফোন দেখব। এবং সব থেকে বড় নিউজ হলো, এই ধরনের যখন আপনারা কনসেপ্ট ফোনের প্রচুর বিজ্ঞাপন দেখবেন তখন ধরেই নেবেন যে ফোল্ডিং ফোনের দাম অনেক কমে যাবে, অর্থাৎ ফোল্ডিং ফোন ডিসপ্লে যে টেকনোলজি রয়েছে সেটা হয়তো এখন অনেক চিপার হয়ে গেছে, এবং খুবই সুন আপনারা দেখবেন স্যামসাংও তাদের ফোল্ডিং ফোনগুলো ডিসকাউন্ট দিয়ে কম দামে বিক্রি করা ট্রাই করবে। এরপরে নিউজটা হলো, অ্যাডোবির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিজাইন অ্যাপস হলো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এর মধ্যে অ্যাডোবি ফটোশপের ইতিহাসে সবচাইতে বড় একটা আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে আপনারা ইমেজ এডিটিং বলেন, কিছু ডিজাইন রয়েছে যেটাতে স্মার্ট এআই যুক্ত করা হয়েছে। এতে যে বিষয়টা হবে, আপনি আরও খুব ইজিলি নতুন নতুন আপডেট এনে, নতুন নতুন টেকনোলজির মাধ্যমে এআই ইউজ করে অনেক ধরনের কাজ করতে পারবেন। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি, কিছুদিন আগে কিন্তু এআই ফটোস, মানে আপনি চাইলে আপনি কি চান এমন একটা যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেন, অটোমেটিক একটা ফটোস তৈরি করে কিন্তু দেখায়, যেটা বাস্তবে নাই। সো এই জিনিসগুলোই ফটোশপে অ্যাড হয়েছে। আর কিছুদিন আগে অ্যাডোবি কিন্তু ফিগমাকে কিনে নিয়েছে বেশ বড় অঙ্কের একটা টাকা দিয়ে। সো ফিগমারও অনেক ফিচার আমরা
অ্যাডোবি অ্যাপসগুলোতে খুবই সুন দেখতে যাচ্ছি। এদিকে হঠাৎ করেই Xiaomi Poco F5 এর একটা লিক্স পেয়েছি আমরা, খুবই সুন লঞ্চ হতে পারে। ইভেন এমনও আছে যে ডিসেম্বরে লঞ্চ হবে। Redmi K60 যেটা চায়নাতে লঞ্চ হবে সেইটারই অল্টারনেটিভ ভার্সন হিসাবে আসবে হলো Poco F5, যেটা আসলে ইংলিশ ভেরিয়েন্ট বলতে পারেন, কারণ Redmi K60টা চাইনিজ ভেরিয়েন্ট হিসাবে আসবে। এনিওয়েজ এই ফোনটা কবে আসবে জানি না, কি কনফিগারেশন আসবে সেটাও জানি না, বাট দুইটা যে কোনো একটা প্রসেসর থাকবে এখন পর্যন্ত আমরা সেটাই জানি। একটা হলো স্ন্যাপড্রাগনের 870, যেটা এর আগেও পোকো দুইটা সিরিজ আমরা দেখেছি, তার পাশাপাশি হতে পারে স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। বাট যেহেতু আমরা কনফার্ম না সেটা নিয়ে বলবো না, বাট ফোন লঞ্চ হচ্ছে খুবই সুন, এইটা আমরা কনফার্ম, ডিসেম্বরে না হলো জানুয়ারিতেই। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটা হলো Redmi Note 12 সিরিজটা আসছে, এটা আমরা সবাই কনফার্ম, এই মাসে না হলে আগামী মাসে আসবে। বাট এইবারও Xiaomi তাদের এই নোট সিরিজ দিয়ে নতুন একটা রেকর্ড করবে। তার কারণ হলো 210 ওয়াটের চার্জার থাকবে সম্ভবত Redmi Note 12 Pro Plus এই ফোনটাতে, মানে Redmi Note 12 এর তিনটা ভেরিয়েন্ট আসবে, তো Redmi Note 12, Note 12 Pro এবং Pro Plus। তো Pro Plus এটা থাকবে, তার পাশাপাশি Dimensity 1080 একটা প্রসেসর নিয়ে আসবে। এই প্রসেসরটা কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরাও সাপোর্ট করে। সো মেবি 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে Xiaomi এবার তাদের Redmi Note 12 Pro Plus ফোনটা নিয়ে আসতে পারে। প্রাইসের ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না, ইভেন কনফিগারেশন আমরা কনফার্ম না। শুধু Redmi Note 12 আমরা শুনেছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসবে। ইভেন এমন হতে পারে MediaTek G99 প্রসেসর দিয়েও আসতে পারে, বা Dimensity কোনো একটা প্রসেসর দিয়ে আসতে পারে। বাট যেটাই হোক না কেন, এইটা মোটামুটি কনফার্ম যে 210 ওয়াটের চার্জার দিয়ে Redmi Note 12 Pro Plus ফোনটা আসতেছে। সো 200 মেগাপিক্সেলের ক্যামেরা যদি আসে তাহলে মনে করেন যে একটা বিশাল ব্যাপার স্যাপার হয়ে যাবে। তবে Xiaomi-কে আমি থামস আপ জানাচ্ছি একটা কারণেই, টেকনোলজি হতে পারে চেঞ্জ হচ্ছে, অনেক সময় Xiaomi যে আপডেটগুলো আনে এগুলো যে অনেক কাজে দেয় তা না, দেখা যায় যে প্রবলেম থাকে, বাট তারা অ্যাটলিস্ট সর্বপ্রথম কোনো কিছু করার ট্রাই করে, যেটা দেখে অন্যান্য কোম্পানিরা আস্তে আস্তে ট্রাই করে ওই জিনিসটা করার জন্য। সো প্রথম কোনো কিছু করতে গেলে এটা প্রবলেম থাকতেই পারে, যেমন আমরা নাথিং ফোনে দেখেছি প্রথম ফোন অনেক প্রবলেম ছিল, বাট একটা বিষয় হলো আপনি তো এনেছেন, তখন কিন্তু আস্তে আস্তে অন্যান্য কোম্পানিরা সেটা ট্রাই করবে তাদের ফোনে আনার জন্য। তো ট্রাই করতে করতে একটা সময় দেখা যায় যে আমরা ভালো প্রোডাক্টে আলটিমেটলি পাবো। সো দেখা যাক এবারও কি Xiaomi Redmi Note সিরিজ গত যেই আমরা 4-5 বছর 6 বছর ধরে দেখতেছি কনসিস্টেন্টলি মার্কেটে নতুনত্ব কিছু নিয়ে আসতেছে, এবারও হয়তোবা নতুনত্ব কিছু একটা নিয়ে আসবে। তবে সব কিছুর উত্তর পেয়ে যাবো আমরা যখন Note 12 সিরিজটা লঞ্চ হবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।